আমার স্বামী ঘরে ঢোকার সাথে সাথে মোবাইলের ক্যামেরা অন করতেন। আমি তাকে বুঝিয়ে বলতাম যে এইসব কথা রেকর্ড করতে নেই। কিন্তু তিনি আমার কথা না শুনে বলতেন, এই সময়টা আমার কাছে চিরদিন স্মৃতি হিসেবে আমি রাখতে চাই। কিন্তু একবার আমি তার মোবাইল চেক করে দেখি, মোবাইলে আমাদের একটাও ভিডিও ছিল না। আমার সন্দেহ হলো এবং আমি আলমারি খুললাম। আলমারি খোলার সাথে সাথে যেন আমার প্রাণ বেরিয়ে যাওয়ার মতো অবস্থা হলো। কারণ আমার স্বামী তো কেন জানি না কয়েকদিন ধরেই অদ্ভুত অদ্ভুত ভাবনাগুলো আমাকে কষ্ট দিচ্ছিল। আমার স্বামী অদ্ভুত আচরণ শুরু করে, যার কারণে আমি খুব চিন্তিত ছিলাম। কোনো কারণ ছাড়াই সে আমাকে সব কিছুতে বাধা দিত। অনেক আইন জারি করেছিল। সারাক্ষণ আমার উপর নজর রাখত, যেন আমি কোথাও পালিয়ে যাব। আমাকে ছাদের বাইরে তো দূর, জানালার বাইরেও তাকাতে দিত না। মনে হচ্ছিল যেন আমি কোনো জেলে ছিলাম। কখনো ভালোবেসে যেন আমার জন্য প্রাণ দিয়ে দেবেন এমন ব্যবহার করতেন, আবার কখনো সম্পূর্ণ অপরিচিত হয়ে যেতেন। আমার কাছে তিনি তার জিনিসপত্র লুকিয়ে রাখতেন, এমনকি আমাকে আমার ফোনও স্পর্শ করতে দিতেন না। তার সব জিনিস তিনি লক করে রাখতেন। যখনই কারোর ফোন আসতো, তিনি উঠে বাইরে চলে যেতেন বা বলতেন, তুমি বাইরে যাও, আমি ফোনে কথা বলবো, আমার কথা তুমি শুনবে না। কেউ আমার কথা গোপনে শুনে আমি পছন্দ করি না। এবং সুভাষের কথা শুনে আমি খুব লজ্জা পেতাম। সুভাষ তার আলমারি সবসময় তালা বন্ধ করে রাখতেন এবং আলমারির চাবিটি দামি জিনিসের মতো পকেটে রাখতেন। এবং সকালে ঘুম থেকে উঠে তার আলমারি পরীক্ষা করতেন যে কোনো জিনিস এদিক ওদিক হয়নি তো। যদিও চাবি তার কাছেই ছিল, তবুও সন্দেহ করত যে আমি তার জিনিসগুলো তার আড়ালে যদি হাত দিই বা দেখি। মাঝে মাঝে ভাবতাম সুভাষ কোনো রোগে আক্রান্ত। যখন তার নিজের কাজ করার হতো তখন তিনি খুব ভালো ব্যবহার করতেন। মনে হলো এই পৃথিবীতে সুভাষের চেয়ে ভালো কেউ নেই। কিন্তু আলমারিকে এতটা রক্ষা করা, বারবার দেখা আমাকে সন্দেহের মধ্যে ফেলত। আজ সুভাষ বাড়িতে নেই, আর তাড়াহুড়ো করে এসে আলমারিতে তালা দিয়ে যেতে ভুলে গেছে। যেহেতু আমি সুভাষের বউ, তাই ভাবতাম যে ওই আলমারিতে কি এমন আছে যার জন্য সুভাষ কখনো তালা দিতে ভোলে না। আর আজ আমি সুযোগ পেলাম সেটা দেখার। আমি একটি ওয়ার্ড্রোবের দিকে এগিয়ে গেলাম। ভয়ে আমি ওয়ার্ড্রোবের দিকে হাত বাড়ালাম। মনে মনে খুশি হলাম যে আজ ওয়ার্ড্রোবের রহস্য খুলবে আর আমার এতদিনের চিন্তা আজ দূর হবে। আমি ওয়ার্ড্রোব খুলতে যাচ্ছিলাম, কলিং বেল বেজে উঠতেই আমি আবার লাফ দিয়ে উঠে পেছিয়ে গেলাম। মনে হলো যেন কেউ বেলের গায়ে হাত রেখে ভুলে গেছে। আমি যখন দৌড়ে দরজার কাছে গেলাম তখন দেখি সুভাষ এখানে দাঁড়িয়ে আছে। তার মুখ লাল হয়েছিল এবং সে হাঁপাচ্ছিল। মনে হলো সে যেন দৌড়ে এসেছে বা তার পিছনে কেউ যেন তাকে দৌড় করিয়েছে। আমি সুভাষকে জিজ্ঞেস করলাম, সব ঠিক আছে তো? আপনি এইমাত্র কাজে গিয়েছিলেন, তাহলে কিভাবে এত তাড়াতাড়ি ফিরে এলেন? সুভাষ আমাকে তার পথ থেকে সরিয়ে দিয়ে বলল সে একটা গুরুত্বপূর্ণ জিনিস নিতে ভুলে গেছে, আর সোজা ঘরে গিয়ে ঘরের দরজা বন্ধ করে দিল। কিছুক্ষণ পর সুভাষ আবার অফিসে চলে গেল এবং যখন আমি ঘরে এলাম আমি খুব হতাশ ছিলাম। দেখলাম সুভাষ আলমারিতে তালা দিয়ে চাবি নিজের সাথে নিয়ে গিয়েছিল। এবার আমার সন্দেহই সত্যি হলো। মানে এই আলমারিতে এমন কিছু ছিল যা সুভাষ আমার কাছ থেকে লুকিয়ে রেখেছিল। আমার হৃদয় আমাকে বলছিল যে কিছু অবশ্যই ভুল আছে, খারাপ কিছু ঘটতে চলেছে। আমি মাথা ধরে বসে রইলাম। ছোটবেলা থেকে আমার বুদ্ধি খুব তীক্ষ্ণ ছিল। আমি আগে থেকেই জানতাম যে খারাপ কিছু ঘটতে চলেছে। কিন্তু এই আলমারিতে কী ছিল যা আমার কাছ থেকেও লুকিয়ে রেখেছিল? স্বামী স্ত্রীর মধ্যে কোনো ব্যাপারই লুকোনো উচিত না। আমার খুব খারাপ লাগছিল যে সুভাষ আমার কাছ থেকে জিনিসগুলি গোপন করে এবং এখন আমার সন্দেহ পাকা হয়ে গেছে। আমি অনুভব করছিলাম নিশ্চয়ই কোনো মেয়ের সঙ্গে সম্পর্ক আছে, সে কারণে সুভাষ আমার সাথে থেকেও খুশি নয়। এখন ভাবছিলাম যে সুভাষের জীবনে যদি অন্য কোনো মেয়ে ছিল, তাহলে সে কেন আমাকে বিয়ে করলো? মনে হয় সত্যি বাধ্য হয়েছিল আমায় বিয়ে করতে। ওই মেয়েটির সাথে সুভাষের বিয়েতে হয় সুভাষের বাবা রাজি হতো না বা মেয়ের পরিবার রাজি হতো না। এখন এই একটাই কথা আমার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল যে সুভাষ খুব তাড়াতাড়ি আমাকে ছেড়ে আরেকটা বিয়ে করবে। এসব ভাবতে ভাবতে আমার মনটা কষ্টে ভারী হয়ে গেল। আমি সুভাষের সব কাজ করতে চাইতাম যাতে সে আমাকে ছেড়ে না যায়, কিন্তু সুভাষ নিজের কাজ নিজেই করতেন। একদিন সুভাষকে বললাম, তুমি আমাকে তোমার ওয়ার্ড্রোবের চাবি দাও না, যাতে আমি তোমার ওয়ার্ড্রোব পরিষ্কার করে সেট করতে পারি। এটা বলে আমি সুভাষের দিকে তাকিয়ে খেয়াল করতে লাগলাম। তিনি বললেন, এর কোনো প্রয়োজন নেই, আমি নিজেই সব করব। আলমারিতে আমার গুরুত্বপূর্ণ কাগজপত্র আছে, আমি কারোকেই সেগুলো স্পর্শ করতে দিই না। একটা জিনিসও যদি এখানে ওখানে যায় তাহলে সমস্যা হবে। আমি আদর করে বললাম, সুভাষ, তোমার কোনো জিনিসই এখানে ওখানে হবে না। একবারে তুমি আমার কথা বোঝো না? সুভাষ আমাকে রেগে গিয়ে বলল, আর আমি চুপ হয়ে গেলাম। তখন সুভাষ মুখ ঘুরিয়ে নিল। এর মানে বুঝলাম যে সে কথা বলার মুডে ছিল না। আমি দরিদ্র পরিবারের সন্তান ছিলাম, আমি সুন্দর এবং শিক্ষিতা ছিলাম। বাবার পণ দেওয়ার ক্ষমতা না থাকায়, গরিব হওয়ার কারণে কোনো ভালো সম্পর্ক আসেনি।
তারপর একদিন হঠাৎ সুভাষ ও তার বাবা আমাদের বাড়িতে এসে আমার সম্পর্কের কথা বলে আর পণ নিতে অস্বীকার করে। 1 সপ্তাহের মধ্যে সুভাষের সঙ্গে আমার বিয়ে হয়ে গেল। আমি খুব খুশি হয়েছিলাম যে আমার ভাগ্য খুলে গেছে যেন, আর বসে বসেই এত ভালো সম্পর্ক পেয়ে গেছিলাম। কিন্তু ভাগ্য আমার জন্য অন্য কিছু রেখেছিল। আগামী দিনে আমার সঙ্গে কি ঘটতে চলেছে তা আমি জানতাম না। আমি বধূ সেজে বসেছিলাম। আমার স্বামী ঘরে এলো এবং আসার সাথে সাথে এই মোবাইলের ক্যামেরা অন করে আমার কাছাকাছি চলে এলো। আমি খুব অবাক হলাম এবং আমার খুব অস্বস্তি হচ্ছিল। আমি ভয়ে সুভাষকে বললাম, তুমি আগে ক্যামেরা তো বন্ধ করো। সুভাষ বলল, এই সুন্দর মুহূর্তগুলো আমি ক্যামেরায় বন্দি করতে চাই, এই স্মৃতিগুলো আমি রাখতে চাই। মোবাইলের ক্যামেরা চালু থাকায় আমার সমস্ত সুখ নষ্ট হয়ে গেল এবং আমার মনে হলো তৃতীয় চোখ আমাকে এই অবস্থায় দেখছে, যেন একজন মানুষ আমাকে দেখছে, মোবাইল ক্যামেরা নয়। এটা আমাকে অনেক কষ্ট দিচ্ছিল, কিন্তু একটা মাত্র রাত পেরিয়েছিল আমার বিয়ে হওয়ার। নতুন কনে ছিলাম আমি, তাই কিছু বলতে পারলাম না। জানি না সুভাষের খারাপ লাগতো কিনা। আমি ভেবেছিলাম যে সুভাষকে পরে বুঝিয়ে বলবো যে তার এটা করা ঠিক হচ্ছে না। তারপর পরে আমি বলেছিলাম, কিন্তু সুভাষ আমার কথা শোনেনি। তারপর এটা যেন প্রতিদিনের রুটিন হয়ে গেল। ঘরে ঢোকার সাথে সাথে এসে ক্যামেরা অন করত, আর আমি লজ্জায় মাথা নিচু করতাম। হয়তো আমার জায়গায় অন্য কোনো মেয়ে থাকলে স্বামীর সুখের জন্য সবই করত, কিন্তু আমি এই ধরনের মেয়ে ছিলাম না। আমি প্রথম থেকেই লাজুক টাইপের মেয়ে ছিলাম। ঘরে ভিতরে এই অবস্থা ছিল এবং আমি যখন ঘর থেকে বেরোলাম তখন আমার শ্বশুর আমার দিকে অদ্ভুত চোখে উপর থেকে নিচ অব্দি তাকাতেন, আর আমি বিরক্ত হয়ে যেতাম। শ্বশুরের আমার দিকে তাকিয়ে থাকা আমার ভালো লাগেনি। মেয়ে হয়েও নোংরা চোখে লুকিয়ে থাকা ইচ্ছেগুলো আমি পড়েছি। আমি শ্বশুরের সামনে একটা বড় চাদরে নিজেকে লুকিয়ে রাখতাম, যাতে ওর নোংরা চোখ আমার দিকে না পড়ে। প্রথমত আমার শ্বশুরের কোনো কাজ ছিল না। সারা দিন ঘরে বসে মোবাইল দেখতো বা শুধু আমার দিকেই তাকিয়ে থাকতো। ওর বিন্দুমাত্র লজ্জা ছিল না যে আমি ওর ছেলের বউ আর ওর বৌমা। মাঝে মাঝে মনে হতো সুভাষকে সব খুলে বলি, কিন্তু আমি জানতাম যে সুভাষ আমার কথা বিশ্বাস করবে না। এই বাড়িতে এসেছি মাত্র মাসখানেক। বাবার বদলে সুভাষ কখনো আমার কথা বিশ্বাস করবে না। বাড়িতে আমরা 3জনেই ছিলাম, সুভাষ, আমার শ্বশুর আর আমি। তবে আমি আমার শ্বশুরকে এই জন্য ধন্যবাদ দিতাম যে সে আমাকে স্পর্শ করার চেষ্টা করেনি। সে শুধু চোখ মেল আমার দিকে তাকিয়ে থাকতো, কিন্তু অনেক সময় হাত সেই কাজ করে না যা চোখ করে। একবার সুভাষ স্নান করছিলেন, আমি যখন গোপনে তার মোবাইলটি তুলে দেখি আমি অবাক হয়ে গেলাম, কারণ তার মোবাইলটিও আঙুলের ছাপ দিয়ে লক ছিল। এবং সুভাষ যাওয়ার আগে আমি মোবাইলটি যেমন ছিল তেমনই রেখে দিলাম এবং সারাদিন মনে মনে একই কথা ভাবতে থাকি যে তার আলমারিটিও তালাবন্ধ, ফোনটাও লকড, এমনকি তারা আমাকে কোথাও যেতেও দেয় না। কি ব্যাপার কিছুই বুঝতাম না। আমার বিয়ে হয়েছে মাসখানেক আগে। এই 1 মাসে এমন একটি দিনও ছিল না যে দিনটা আমি কোনোভাবেই খুশি হতে পেরেছি। আমি যখনই আমার বাবার বাড়িতে যেতে চাইতাম তখনই আমার স্বামী আমাকে বাধা দিত এবং আমি আমার বাবা মায়ের জন্য খুব দুঃখ পেতাম। আমি আমার মা, বাবা, বোনকে, ভাইকে অনেক মিস করতাম। এটা প্রথম আমি এতদিন আপনজনদের থেকে, মানে বাবা মায়ের থেকে দূরে ছিলাম। আর দ্বিতীয়ত সুভাষের মোবাইলে আমাদের ভিডিওগুলো আমাকে খুব চিন্তায় রাখতো। কেউ যদি ভিডিওগুলো দেখে ফেলে তাহলে আমাকে নিয়ে কী ভাববে জানি না। এ নিয়ে এতটাই চিন্তিত ছিলাম যে একটা রাতে ঘুমাতে পারছিলাম না। সারা রাত কেটে গেল আমার এই পাশ ওপাশ করে। সুভাষ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল। তখনই আমি আস্তে করে সুভাষের মোবাইলটা নিলাম আর ভয়ে ভয়ে সুভাষের আঙুল মোবাইলে রাখলাম আর মোবাইলের লক খুলে দিলাম। মোবাইলটা নিয়ে অন্যদিকে ঘুরে কম্বল দিয়ে মাথা ডেকে আরামে মোবাইল ঘাঁটতে লাগলাম। আমার হৃদয় জোরে জোরে কাঁপছিল, মনে হচ্ছিল হাড় ভেঙে যেন হৃদপিণ্ড বেরিয়ে আসবে। সুভাষ চোখ খুলে আমার হাতে মোবাইল দেখলে সে খুব রেগে যাবে, এমনকি আমাকে বাড়ি থেকে বের করে দেবে, কারণ সে তার জিনিস নিয়ে খুব খুঁতখুঁতে ছিল। সব মোবাইল সার্চ করার পর জোরে ধাক্কা পেলাম। সেখানে আমার আর সুভাষের একটাও ভিডিও ছিল না, যদিও সে রোজ ভিডিও করত। কিন্তু সুভাষ তো বলেছিল সে ভিডিও করছে, নাকি সে পরীক্ষা করছিল? সে তো কোনো ভিডিও তৈরি করেনি। সে হয়তো আমাকে পরীক্ষা করার জন্য এটা করছে। এরকম অনেক প্রশ্ন আমার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল। এখন বুঝলাম সুভাষ যখন বাড়িতে থাকতো না এবং আমি যখনই কোনো কাজে শ্বশুরের সামনে দিয়ে যেতাম, সেটা মোবাইলে কিছু একটা দেখে আমার দিকে তাকিয়ে বলতো, বাহ কি ভিডিও, দেখে মজা এসে গেল। আর আমি মনে হয় লজ্জায় মাটিতে তলিয়ে যাচ্ছিলাম, যেন শ্বশুর আমারই ভিডিও দেখছে এবং আমার সম্পর্কে কথা বলছে। তারপর নিজের চিন্তা ভাবনাকে ভুল প্রলাপ হিসেবে ভাবতাম আর নিজে সেগুলো অস্বীকার করতাম। শ্বশুরের এরকম ব্যবহার আমার মোটেও পছন্দ হয়নি। সুভাষ কাজ থেকে ফিরে না আসা পর্যন্ত বেশিরভাগ সময় আমি ঘরেই কাটাতাম। এটা আমার জন্য একটি কঠিন সময় ছিল। যখন সুভাষ বাবার সঙ্গে লুকিয়ে কথা বলতো, দুলিনেই আমাকে দেখে চুপ হয়ে যেত বা কোড ওয়ার্ডে কথা বলতো। দুজনেই আমাকে সরল মনে করত, যেন আমি তাদের কথা বুঝতে পারছি না। কিন্তু আমি ছিলাম শিক্ষিত মেয়ে, আমি কিছু কিছু বুঝতাম এবং কিছু শব্দ আমার কানে পড়তো, তাই আমি সারাদিন সেগুলো নিয়ে ভাবতাম।
সুভাষ আমাকে বলেছে যে ওর বাবা হার্টের রোগী, কিন্তু আমি তো দেখতাম সে পুরোপুরি ভালো। মনে হতো যেন সুভাষের বড় ভাই তার বাবা নয়, দেখতে খুব অল্প বয়সী। আর আমি ভাবতাম যে সে আবার বিয়ে করলো না কেন, হয়তো ভালোবেসে দ্বিতীয় বিয়ে করেনি, হয়তো সে সত্যি হার্টের রোগী ছিল। এক রাতে আমরা যখন ঘুমাচ্ছিলাম তখন আমার শ্বশুরের শরীর খুব খারাপ হয়ে গেল। তিনি সুভাষকে ঘুম থেকে জাগালেন। আমার শ্বশুরমশাই কষ্ট পেয়ে নিজের বুকে হাত ঘষছিলেন। তার অবস্থা খুবই খারাপ হয়েছিল। শ্বশুরমশাই বারবার সুভাষকে বলছিলেন আমাকে ডাক্তারের কাছে নিয়ে চলো, আর সুরাসও ভয় পেয়ে গাড়ির চাবি নিয়ে বাবাকে ধরে ধরে বাইরে এসে দরজাটা ভিতর থেকে আটকে দিতে বলল। একটা জিনিস খেয়াল করলাম, সুভাষ আর আমার শ্বশুর বাড়িতে আমাকে কখনো একা রেখে যেত না। দুজনের একজন অবশ্যই বাড়িতে থাকতেন। কখনো দুজনে বাধ্য হয়ে বাসা থেকে বেরোলে বাইরে থেকে দরজা লাগিয়ে দিত, আর আমাকে বলতো তুমি বাসায় একা, তাই বাইরে থেকে তালা দিয়েছি। এই জিনিসটা মোটেও আমার ভালো লাগতো না, কিন্তু আমি চুপচাপ থাকতাম,